আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লায় 4টি মাজারে ভাঙচুর, আগুন, তৌহিদি জনতা ব্যানারে হামলার অভিযোগ। ফেব্রুয়ারির বদলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অমর 21 বইমেলা। নির্বাচন ও রোজার কারণে এগিয়ে আনা হয়েছে সূচি। ডাকসুতে ছাত্রদল ও শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ক্যাম্পাসে প্রতিদ্বন্দ্বিতার আবহ চলছে ভোটের সমীকরণ। এই প্রথম এক বছরে 2 বার হতে যাচ্ছে অমর 21 বইমেলা। জাতীয় নির্বাচন ও রোজার কথা চিন্তা করে এগিয়ে আনা হয়েছে মেলার সময়সূচি। 2026-এর বইমেলা শুরু হবে চলতি বছরের 17 ডিসেম্বর। বৃহস্পতিবার এক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাংলা একাডেমি। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লেখক প্রকাশকদের। ছন্দপতন ঘটছে অমর 21 বইমেলার। প্রথা ভেঙে ভাষার মাসের আয়োজন এবার শুরু হবে বিজয়ের মাসে। ফলে এক বছরে 2 বার অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক, পাঠক আর প্রকাশকদের এই মিলন মেলা। মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর তার পরপরই রমজান মাসের শুরু। এই দুয়ে মিলে মূলত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর এই সিদ্ধান্ত বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। ইলেকশনের আগের দিনগুলোতে এই পরিস্থিতিগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সামলাতে পারবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্দেহের প্রেক্ষাপটে এটা প্রকাশকরা এরকম প্রস্তাব করেছে এবং অন্য উপায় না থাকায় এই 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত তারিখ নির্ধারিত হয়েছে। এক মেলা থেকে আরেক মেলার মাঝের সময়টুকুতে নতুন নতুন প্রকাশনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রকাশকরা। যেখানে প্রতিবারই মেলা জমতেই লেগে যায় ফেব্রুয়ারির প্রথম দশক, সেখানে প্রায় 1.5 মাস আগে শুরু হতে যাওয়া মেলা নিয়ে কতটা প্রস্তুত প্রকাশকরা বলছেন, আগে পরের নানা সমীকরণে অন্য কোনো বিকল্প ছিল না তাদের হাতে। যেহেতু সিকিউরিটির ব্যাপারে তারা পুরো জানুয়ারি মাসে করতে পারছেন না, কারণ তখন সারা বাংলাদেশে হয়তো মানে সিকিউরিটির প্রয়োজন হতে পারে। যাই হোক, তো আমরা প্রস্তুতি তো নিতে হয় আগের থেকে, আমাদের সার্বিক প্রস্তুতি কিছুটা ব্যাঘাত ঘটবে, তবে তারপরেও আমরা মনে করি যেহেতু মাসব্যাপী বইমেলার আয়োজন, আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের প্রস্তুতি নিয়েই আমরা বইমেলায় উপস্থিত থাকবো। প্রাণের এই মেলার জীবনশক্তি যারা, যাদের নতুন নতুন গল্প, কবিতা, সাহিত্য আর উপন্যাসে নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেন পাঠক, সেই লেখকরা বলছেন দীর্ঘ অভ্যাসের ছন্দপতন ঘটবে এবারের বইমেলায়। লেখক হিসাবে আমার যেটা হচ্ছে যে একটা তারা এখন তৈরি হবে। আমার মনে হয় এটা সকল লেখকদের হবে। পাঠকরা প্রস্তুত কিনা, কারণ ফেব্রুয়ারি ঘিরে আসলে আমাদের যে প্রাণ চাঞ্চল্য বা যে উৎসবটা হয়, সেই প্রাণের মেলা ফেব্রুয়ারি ছাড়া ডিসেম্বরে কতটুকু ওই প্রাণ চাঞ্চল্য হবে বা উচ্ছ্বাস থাকবে সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। সমীকরণ যাই থাকুক, লেখক প্রকাশকদের আশা শীতের আমেজ আর জমজমাট আড্ডার কমতি থাকবে না বইমেলার আগামী আয়োজনে। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর করেছে একদল মানুষ। আগুনও দেওয়া হয়েছে কয়েকটি মাজারে। পুলিশ জানায় ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে। আইনের আওতায় আনা হবে জড়িতদের, পাশাপাশি উস্কানিদাতাদের। ফের মাজারে হামলা, ভাঙচুর, পরে অগ্নিসংযোগ। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত আশিক রাসূল ভাইয়ারাম, যে যেখানে আছেন ঘোরাফেরা না করেন, আমাদের 2-1টি কথা শুনেন। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে 4টি মাজারে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় কয়েকটি মাজারে আগুনও দেওয়া হয়। রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদের সর্বোচ্চ বিচার করতে হবে। পুলিশ জানায় বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এরপরই অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজারে হামলা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ফেরার পথে কালাই শাহ, হাওয়ালি শাহ ও আব্দু শাহের মাজারেও ভাঙচুর চালায় তারা। পুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। প্রতিবাদে আজকে অনেক লোক এসে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমরা নই। সেই সুবাদে আমরা চাই না যা ঘটে গেছে পুনরাবৃত্তি না হয়,
আমরা সুশীল সমাজে সবাই সম্মিলিতভাবে যেন অদূর ভবিষ্যতে না হয় তারা সবচেয়ে সহজে চাচ্ছি। মাইকিং করে তারা সবাইকে জড়ো হয়ে একসাথে ওই মাজার ভাঙচুর করে এবং আগুন পোড়ানো হয়। ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। এখানে শেষ হয়ে যাওয়ার কথা, আইনগত ব্যবস্থা করে নিয়ে কোর্টে প্রবেশ করেছে। যারা এটা করেছে এটা যারাই করুক, আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। 5 মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর, আমদানি রপ্তানি শূন্যের কোটায়। মিয়ানমার সীমান্তে অস্থিরতা আর আরাকান আর্মির সশস্ত্র তৎপরতার প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। পণ্য ও অর্থ আটকে থাকায় বড় ধরনের লোকসানের মুখে ব্যবসায়ীরা। মিয়ানমারের সাথে সুদীর্ঘ স্থল ও সমুদ্র সীমান্ত থাকায় টেকনাফ স্থলবন্দরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু মিয়ানমার সীমান্তে যুদ্ধাবস্থা ও সশস্ত্র আরাকান আর্মির আধিপত্যের কারণে 13 এপ্রিল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ। বন্দরের মধ্যে সিমেন্ট আছে আর প্রায় 1200 বস্তা সিমেন্ট প্রায় জুলাই 10 তারিখ হইতেও যাবৎ বন্ধ। মালিক কেদিনই বারে একটু বাইরে করিবার কোনো সুযোগ নেই। অনেক টাকার মালামাল আমাদের পড়ে আছে, এগুলো বেরও করতে পারতেছি না, নিয়ে যেতেও পারতেছি না। মালিক কোম্পানি তারা ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক কিনেছে এবং তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, তারা ব্যাংকে লোন শোধ করতে পারছে না। অস্থিরতা ও নিরাপত্তা ঘাটতির কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় লোকসানের মুখে বাংলাদেশের আমদানি ও রফতানিকারকরা। আটকা পড়েছে বিপুল অর্থ ও পণ্য। B2B সম্পর্কের মাধ্যমে যদি পণ্য আদান প্রদান করা যায় তাহলে আমাদের অর্থনীতিও বা চাঙ্গা হবে, ব্যবসায়ীরাও আসলে ওদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে এবং আমাদের দেশের যে ডলারগুলো এখানে রয়ে গেছে ড্রাফট আকারে $90 লাখ, এগুলো কিন্তু ওটার বিনিময়ে আমরা পণ্যগুলো দেশে নিয়ে আসতে পারবো। $2,15,000 FDD এখন আটকে আছে। আমদানি রপ্তানি খাতে আপনার বলা যায় জিরো হয়ে গেছে, বলতে গেলে 100% কমে গেছে। টেকনাফ স্থলবন্দর বন্ধ থাকায় প্রতি মাসে 120 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। অন্তত 2000 শ্রমিক এবং C&F এজেন্ট কর্মী বেকার। আলুগুলো সবই পচে গেছে, যেগুলো এক্সপোর্টের প্রক্রিয়া ছিল। তারপরে এখানে সফট ড্রিঙ্কস আছে, সিমেন্ট আছে, সানাসুর আছে, চিপস আছে, ওয়াটার আছে, এগুলোই মূলত আছে। কমিটি করে দিয়েছে যে এটা কিভাবে ফেরত দেওয়া যায় সেভাবে মতামত নেওয়ার জন্য। রেলের ওয়াগন সংকটে ব্যাহত হচ্ছে রংপুর অঞ্চলের 5 জেলার জ্বালানি তেল পরিবহন। প্রতি মাসে 2.5 কোটি লিটার চাহিদার বিপরীতে এখন সরবরাহ হচ্ছে মাত্র 30 লাখ লিটার। পেট্রোল পাম্প মালিকরা বলছেন দীর্ঘ এই সমস্যা সমাধানে আগ্রহ নেই কর্তৃপক্ষের। দাবি জানানো হয়েছে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত ব্রডগেজ লাইন সংযুক্ত করার। দেশের খাদ্য চাহিদার অন্যতম বড় যোগান আসে রংপুর সহ উত্তরের 5 জেলা থেকে। খাদ্য উৎপাদন নিশ্চিতে প্রতি মাসে যমুনা, মেঘনা ও পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মতে প্রতি মাসে চাহিদা প্রায় 2.5 কোটি লিটার হলেও গত মাসে সরবরাহ হয়েছে মাত্র 30 লাখ লিটার।